নতুন নতুন বিতর্কের জন্ম দেয়া, সেসব বিতর্কে জন ইস্যুগুলোকে চাপা দেওয়া ডক্টর ইউনূস বাহিনীর রাজনৈতিক কৌশল। কখনো বেফাঁস কথা, কখনো বিতর্কিত আচরণ। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে সরকারের সদস্যদের বিভিন্ন আচরণ তৈরি করছে প্রশ্ন। একের পর এক ঘটনায় সাধারণ মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা বাড়ছে অন্তর্বর্তী সরকারের। সবশেষ বইমেলা প্রাঙ্গণে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনের সামনে ছবি তুলে রীতিমতো তোপের মুখে পড়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে লাল গালিচা বিছানো পথে খাল উদ্ধার করার মিশন চালিয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন সরকারের 3 উপদেষ্টা। লাল গালিচায় সরকারের উপদেষ্টারা যখন ফিতা কাটায় ব্যস্ত, তখন রাজধানীর আরেক পাশে জুলাই আন্দোলনে আহতরা পথে শুয়ে আন্দোলন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের ডাইভার্সনারি ট্যাকটিক্স কোনো কাজে আসছে না, উল্টো সরকারের বন্ধুরাই এতে সরকারের উপর চটে যাচ্ছেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার 3 দিনের মধ্যে প্রধান উপদেষ্টার গাড়িবহর রাস্তায় আটকে থাকার একটি দৃশ্য ভাইরাল হয়েছিল ফেসবুকে। এতে দেখা যায় ভিআইপি প্রোটোকল থাকলেও যানজটে আটকে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ি। রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পর্যায়ে থাকার পরও রাস্তা বন্ধ না করে প্রধান উপদেষ্টার চলাচলের দৃশ্য ব্যাপক প্রশংসিত হয়। এমন দৃশ্য দেখে অনেকেই দেশের নতুন যাত্রার স্বপ্ন দেখেছিলেন। তবে সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে। আগের মতোই রাস্তা বন্ধ করে চলছে ভিভিআইপিদের গাড়ি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। আশেপাশের এলাকায় নিষিদ্ধ হয়েছে সভা সমাবেশ। ওই এলাকায় বেশ কয়েকবার আন্দোলনকারীদের উপর পুলিশকে চড়াও হতে দেখা গেছে। সরকারের উপদেষ্টারাও একের পর এক জড়িয়েছেন বিতর্কে। কখনো বেফাঁস মন্তব্য করে, আবার হেলিকপ্টারে কম্বল বিতরণ করে তারা জন্ম দিয়েছেন সমালোচনার। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে 27 ডিসেম্বর প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার হেলিকপ্টারে চড়ার খায়েশ পূরণ করতে গিয়ে কিভাবে একটি 200 টাকার কম্বল বিতরণে 32,500 টাকা খরচ হয়েছিল। আজকে যাই সরকারের 3 উপদেষ্টার লাল গালিচা বিলাস কাহিনীতে। 2রা ফেব্রুয়ারি লাল গালিচার উপরে হেঁটে গিয়ে খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। রাজধানীর মিরপুর 13 এর বাউনিয়া খালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন তারা। খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান এক্সকাভেটরে উঠে কাজের সূচনা করেন। সরকার এই 3 উপদেষ্টা হলেন সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা সিটি কর্পোরেশন সূত্রে জানতে পেরেছি 3 উপদেষ্টার পরিচ্ছন্ন জামা কাপড় ও জুতায় যাতে কাদা না লাগে সেজন্য লাল কার্পেটের বিশেষ ব্যবস্থা করা হয়। অবশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গণমাধ্যমে যে ব্যাখ্যা পাঠিয়েছে সেখানে বলা হয়েছে এটি লাল রঙের কার্পেট সদৃশ ম্যাট। এটি বিছানো হয়েছিল পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে 3 উপদেষ্টার খাল খনন কর্মসূচিতে কার্পেট ছিল ম্যাট নয়, এবং এটি যেন তেন কার্পেটও নয়। এই কার্পেটকে বলে ভিক্টোরিয়ান মোটিভ, যার পাশে অবশ্যই সোনালী কাজ করা থাকবে। গুলশান ডিএনসিসি মার্কেট থেকে এটি কেনা হয়েছিল। বাংলাদেশে এ ধরনের কার্পেট 4টি দেশ থেকে আসে। ফুট হিসেবে বিক্রি হয় এই কার্পেট। 3 ফিট বাই 10 ফিট কার্পেটের দাম 65,000 টাকা। 3 উপদেষ্টার জন্য 150 ফিট কার্পেট কেনা হয়েছিল। সেই হিসেবে কার্পেটের দাম পড়েছে 9,75,000 টাকা। একজন সাংবাদিক লাল গালিচা নিয়ে প্রশ্ন তুললে রিজওয়ানা হাসান দাবি করেন গালিচা তার নজরেই পড়েনি। উপদেষ্টা বলেন, ওটা তো অবশ্য আমি দেখিনি, ওটা অবশ্য আমি খেয়াল করিনি, আপনি খেয়াল করেছেন? আমাদের অনুসন্ধান বলছে ডিএনসিসি উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের অধীন, তার সম্মতিতেই এমন আয়োজন করা হয়েছে। এদিকে লাল গালিচা করে খালে নেমে এমন ভাবে উদ্বোধন করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে হাস্যকর হিসেবেও নিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কার্পেট বা ম্যাট যাই হোক,
পুরো রাস্তা ঢেকে দেয়া এই আচ্ছাদন চোখে না পড়ার দাবি কি করে করলেন উপদেষ্টা রেজওয়ানা? বিশ্লেষকরা বলছেন, এভাবে অস্বীকারের প্রবণতা অন্তর্বর্তী সরকারকে বাস্তবতার বাইরে ঠেলে দিচ্ছে। সবাই যা দেখছে তার প্রায় কিছুই চোখে পড়ছে না সরকারের। উপদেষ্টারা যখন লাল গালিচায় হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখনই সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা রাজধানীতে বিক্ষোভ করছিলেন। তারা দিনভর মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। একদিন আগে জুলাই নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রেস ক্লাবে সমাবেশে অভিযোগ করা হয়, আমরা শহীদ পরিবারের প্রতিনিধিরা ভিক্ষার ঝুড়ি নিয়ে গিয়েছিলাম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দরজায়। ওনার সহকারী সাব্বির জানান ৩০ ডিসেম্বরের মধ্যে দেখা করার ব্যবস্থা করে দিবেন। পরে উনি মেসেজ দিয়েছেন ডক্টর ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই। লাল গালিচা বিতর্কের সাথে আরো অনেক কিছু নিয়ে কথা বলা যাবে, তবে আজ আমরা বিশেষভাবে নজর দিতে চাই সাম্প্রতিক বিতর্কের উপর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা তুমুল সমালোচনার দিকে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে গত ১৩ আগস্ট নিয়োগ পান শফিকুল আলম। তার নিয়োগের প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সচিব পদমর্যাদার সঙ্গে শফিকুল আলমের মূল বেতন হবে ৭৮,০০০ টাকা। সাংবাদিক শফিকুল আলম এর আগে ২ দশক ধরে কাজ করেছেন বার্তা সংস্থা এএফপিতে। প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রথম দিকে সরকারের ভাষ্য পেশাদার ভঙ্গিতে সাংবাদিকদের জানিয়েছেন শফিকুল আলম। তবে ধীরে ধীরে তিনি সব বিষয়ে কথা বলতে শুরু করেন। একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনো কিছুই বাদ যাচ্ছে না তার আওতা থেকে। বাজার তদারকিতে নেমে পড়তে দেখা গেছে তাকে। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে করেছেন বৈঠক। এমনকি প্রধান উপদেষ্টা যা বলেছেন তার বিপরীত বক্তব্য শোনা গেছে তার কণ্ঠে। এতে প্রশ্ন উঠেছে, তিনি কি প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি তার থেকেও বেশি কিছু? শফিকুল আলমের ভূমিকা নিয়ে ডিসেম্বরে প্রশ্ন তোলেন বিএনপির নেতারা। রাজধানীতে ১৮ ডিসেম্বর এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচন কবে হবে এ কথা বলার ক্ষমতা প্রেস সচিবকে কে দিলেন? প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া তৃতীয় ভাষণে বলেছিলেন, নির্বাচন হতে পারে ২০২৫ সালের ডিসেম্বরের শেষের দিকে। পরের দিনই প্রেস সচিব বললেন, এটা আবার ২৬ সালের জুন মাস পর্যন্ত যেতে পারে। বিভিন্ন সময় এ ধরনের সমালোচনায় অবশ্য দমে যাননি শফিকুল আলম, বরং নানা বিতর্কে জড়িয়ে সরকারের ৩ উপদেষ্টার সংবাদ মাধ্যমে কথা বলা এবং সামাজিক মাধ্যমে পোস্ট দেয়া কমিয়ে দিলে প্রেস সচিব সে ভূমিকা পালন করেন। আমরা জানতে পেরেছি, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেওয়ার আগেই সংবাদ মাধ্যমে নিজের মতো করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছেন শফিকুল আলম। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা না হলেও তিনি আগেই নিজের ওয়ালে পোস্ট দিয়ে দেন। বিভিন্ন সময় তার বক্তব্য হাস্যরসেরও তৈরি করেছে। উদাহরণ হিসেবে চৌবাচ্চার অর্থনীতির সমীকরণের কথাটা তুলে ধরা যায়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে একটি টক শোতে মেজাজ হারিয়ে আলোচনার জন্ম দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে সবচেয়ে বড় বিতর্কটি তৈরি করেছেন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে। অমর ২১ বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন শফিকুল আলম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, শনিবার বাংলা একাডেমিতে ২১ বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ। বিষয়টি নিয়ে তৈরি হয় প্রচন্ড সমালোচনা। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মতো দায়িত্বপূর্ণ একটি জায়গায় থেকে এ ধরনের কুরুচিপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয় মানুষ। অনেকেরই অভিযোগ, গণ অভ্যুত্থানে অপরাধের সুষ্ঠু বিচারের ব্যর্থতা এবং দেশ জুড়ে নানা সংকট থেকে দৃষ্টি ফেরাতে এমন কাণ্ড কারখানায় নেমেছে সরকার, আর এতে নেতৃত্ব দিচ্ছেন শফিকুল আলম। এমনকি সরকারও তার লাগামহীন আচরণ ঠেকাতে পারছে না। প্রচন্ড সমালোচনার মুখে পরদিন পোস্ট ডিলিট করেছেন শফিকুল আলম। নতুন করে পোস্ট করেছেন বইমেলা উদ্বোধনের বেশ কিছু ছবি। আমরা দেখতে পাচ্ছি, প্রেস সচিব থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা নিয়মিতই কোনো না কোনো ইস্যুর জন্ম দিচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা ২ জন রাষ্ট্রবিজ্ঞানীর সাথে কথা বলেছি। তারা বলছেন, এ ধরনের কৌশলের একটি নাম আছে, সেটি হলো ডাইভার্সনারি ট্যাকটিক্স বা ধারণাগত বিভ্রান্তির কৌশল। এর মাধ্যমে কোন সরকার বা শাসক গোষ্ঠী এক বা একাধিক বিতর্ক সৃষ্টি করে, যাতে জনগণের মনোযোগ মূল সমস্যাগুলোর থেকে সরিয়ে
অন্য কোথাও চলে যায়। এর মূল উদ্দেশ্য হলো একটি গুরুত্বপূর্ণ বা অস্বস্তিকর ইস্যু থেকে জনগণের দৃষ্টি ফিরিয়ে অন্য কোনো বিষয় বা বিতর্কে নিয়ে আসা। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন এটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন কোনো সরকার বা নেতৃত্ব জনগণের মধ্যে অসন্তুষ্টি, অস্থিরতা বা সমালোচনার মুখে পড়ে এবং তারা চায় সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। এর ফলে জনগণ সাধারণত নতুন বিতর্ক বা ইস্যুর প্রতি বেশি মনোযোগ দেয় এবং পুরনো গুরুত্বপূর্ণ সমস্যা উপেক্ষিত হয়ে যায়। কিন্তু খবর হলো অন্তর্বর্তী সরকার এমন কূটকৌশলে সবচেয়ে বেশি ক্ষুব্ধ ডক্টর ইউনূসের বিদেশি বন্ধুরা। বিশেষ করে নির্বাচন ও রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাম্প্রতিক সময়ের বক্তব্যের লাগাম টানতে 4টি দেশের রাষ্ট্রদূত ইউনূস সরকারকে বলেছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।